একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন, এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ, আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো, এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন। এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল, তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার্ড এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না, এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে
তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করলো, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি। সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগল। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল, চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে। এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাস এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল।
তিনি আনন্দের সাথে রাজি হন, একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে।